আসসালামু আলাইকুম। আজ ৯ মার্চ ২০২৫ রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। সরকার পরিবর্তন হলে সম্পর্ক হবে বাংলাদেশ নিয়ে কেমন মন্তব্য ভারতের সেনাপ্রধানের। ছাত্রলীগের নেতাকর্মীদের তালিকা তৈরি হচ্ছে, উদ্যোগ নিচ্ছে পুলিশ। যেসব চ্যালেঞ্জ নিয়ে এগুচ্ছে জাতীয় নাগরিক পার্টি। এবার বিস্তারিত। বাংলাদেশে সরকার পরিবর্তন হলে ভারতের সঙ্গে ঢাকার সম্পর্কের পরিবর্তন আসতে পারে বলে মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেছেন, বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর মধ্যে সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী এবং উভয় দেশের সামরিক বাহিনী নিয়মিতভাবে নোট বিনিময় করে থাকে। এছাড়া পাকিস্তান ও চীনের সম্পর্ক নিয়ে ভারতীয় সেনাপ্রধানের মন্তব্য, উভয় দেশের মধ্যে উচ্চ মাত্রার সম্পর্ক রয়েছে এবং এটা আমাদের মেনে নিতে হবে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। সংবাদ মাধ্যমটি বলছে, শনিবার চীন ও পাকিস্তানের প্রতি পরোক্ষ ইঙ্গিত করে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, দেশ দুটির মধ্যে উচ্চ মাত্রার সম্পর্ক রয়েছে যা মেনে নিতে হবে। নয়াদিল্লিতে ইন্ডিয়া টুডে কনক্লেভে এক ইন্টারেক্টিভ অধিবেশনে চীন ও পাকিস্তানের মধ্যে নৈকট্য সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এর অর্থ কী? আমার মতে দুটি ফ্রন্টের হুমকি এখন বাস্তবতা। অধিবেশন চলাকালীন ভারতীয় সেনাপ্রধান ভবিষ্যতের জন্য ভারতীয় সেনাবাহিনীর প্রস্তুতি, চলমান সংঘাত থেকে শিক্ষা, বাংলাদেশের পরিস্থিতি এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সম্পর্কে নানা প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, এখন আপনি যে দ্বিতীয় জিনিসটি তুলে ধরেছেন তা হলো সহযোগিতা বা আমাদের পশ্চিমা প্রতিবেশী এবং বাংলাদেশের মধ্যকার সম্পর্ক। পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, যেহেতু আমি বলেছি সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল একটি নির্দিষ্ট দেশে, তাদের আবার আমার যে কোনো প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক রয়েছে, তাই আমার চিন্তিত হওয়া উচিত, কারণ যতদূর আমি জানি সন্ত্রাসবাদের বিষয়টি সেই দেশ থেকেও ব্যবহার করা হতে পারে, যা আজ আমাদের প্রধান উদ্বেগ। জেনারেল দ্বিবেদী বলেন, বাংলাদেশের ভূমিকা সম্পর্কে এখনই সিদ্ধান্ত নেওয়া আগাম ভাবনা হতে পারে। সেখানে সরকার পরিবর্তনের ফলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের পরিবর্তন আসতে পারে। ভারতীয় সেনাপ্রধান বলেন, কারণ আমার মতে আমি খুবই স্পষ্ট করেই বলবো, বাংলাদেশ ও ভারতের বর্তমান সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী এবং আমরা নিয়মিতভাবে নোট বিনিময় করি, যাতে যে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব বা সন্দেহ এড়ানো যায়। সারা দেশের প্রতিটি থানায় নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের তালিকা তৈরি হচ্ছে। সংগঠনটির কর্মকাণ্ড, গতিবিধি ও ভবিষ্যৎ পরিকল্পনার উপর নজর রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর, বিভিন্ন জেলার পুলিশ সুপার ও থানা পর্যায়ের একাধিক পুলিশ কর্মকর্তা সূত্রে বিষয়টি জানা গেছে জানিয়ে এ বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আজকের পত্রিকা। পত্রিকাটিতে দেওয়া সাক্ষাৎকারে পুলিশের কর্মকর্তারা বলেছেন, কোনো ধরনের হামলা, মামলা বা হয়রানি করতে নয়, বরং রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে আওয়ামী লীগের ছাত্র সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের তথ্য উপাত্ত যাচাই বাছাই করা হচ্ছে। পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের নেতাকর্মীরা। দেশের পরিস্থিতির অবনতি করতে তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে। সেই আশঙ্কা থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের গতিবিধি অনুসরণ করতে পুলিশ সদর দপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের তালিকা তৈরির অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর নেতাকর্মীদের তালিকা তৈরি করা হয়েছে। নিষিদ্ধ এসব সংগঠনের মধ্যে ছাত্রলীগও রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা বলেন, রাষ্ট্রের জন্য কেউ হুমকি স্বরূপ মনে হলে পুলিশ তাদের তালিকা করবে, ব্যবস্থা নেবে। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এটা নির্দিষ্ট কোনো দলের জন্য নয়, দেশের আইনের নিষিদ্ধ যে কোনো সংগঠনের জন্য এটা প্রযোজ্য। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশকে স্বাগত জানিয়েছে বিএনপি, জামাত সহ অধিকাংশ রাজনৈতিক দল। গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র সমন্বয়ক এবং তরুণদের দলটি ভবিষ্যৎ বাংলাদেশে একটি বড় রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়াতে চায়। যদিও আগামী নির্বাচন, রাষ্ট্র ও সংবিধান নিয়ে তাদের আদর্শের সঙ্গে বিএনপির মতো দলের মতপার্থক্য প্রথম থেকেই দেখা যাচ্ছে। ভবিষ্যতে মাঠের রাজনীতিতে আওয়ামী লীগ হতে পারে একটা বড় প্রতিপক্ষ। সব মিলিয়ে নাগরিক পার্টির চলার পথ যে কঠিন সেটি অনেকের কাছেই স্পষ্ট। এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারণে অভ্যুত্থানকারী ছাত্রদের প্রভাব আছে, তাদের মতামতের বিশেষ গুরুত্ব আছে। গত 6 মাসে নাগরিক পার্টির নেতৃত্বে থাকা তরুণদের প্রতি পুলিশ প্রশাসনের সুনজর থাকার বিষয়টিও অনেকটা স্পষ্ট। বিদ্যমান সরকারি সমর্থন না থাকলে দলটির চেহারা কী দাঁড়াবে সেটি দেখার বিষয় হবে বলে রাজনীতিবিদরা বলছেন। বাস্তবতা হলো, জাতীয় নাগরিক পার্টি সৃষ্টি হয়েছে এমন সময় যখন অভ্যুত্থান পরবর্তী ছাত্রদের নানা কার্যকলাপ বিতর্ক তৈরি করেছে। সারা দেশে তাদের ইউনিটগুলো ছড়িয়ে পড়তে পারেনি। রাজধানী এবং বিভাগীয় শহরের বাইরে বড় রাজনৈতিক দলগুলোর আধিপত্য রয়েছে এখনও।
স্বাধীনতার পর নতুন দল জাসদের অভিজ্ঞতা থেকে নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্না বলছেন, তাদের সামনের পথ চ্যালেঞ্জের হবে। তার ভাষ্য, এখন পর্যন্ত এদেরকে মানুষ সরকার থেকে আলাদা করে দেখে না এবং সরকারি একটা প্রচণ্ড সমর্থন এখন পর্যন্ত আছে। ডক্টর ইউনূসের কারণে হোক বা এত বড় অভ্যুত্থানের বিজয়ের উপরে দাঁড়িয়ে আছে, কিন্তু যখন এটা থাকবে না তখন এটা দেখবার বিষয়। তিনি বলছেন, মানুষের বিরাট আবেগ আছে ছাত্রদেরকে নিয়ে, যেহেতু তারা শেখ হাসিনার এরকম একটা নৃশংস স্বৈরাচারকে পরাজিত করতে পেরেছে, কিন্তু পরবর্তীতে তাদের কার্যকলাপগুলো এবং যে ন্যারেটিভগুলো এনেছে এগুলো মানুষ বোঝেনি ভালো করে। এই যেমন প্রোক্লেমেশন এনেছিল, এটা তো এখন মাটি চাপা পড়ে গেছে। মাহমুদুর রহমান মান্না বলছেন, আমরা তাদেরকে উৎসাহ দিচ্ছি, আমরা চাই যে তারা দাঁড়াক। আমি ব্যক্তিগতভাবে তাদের সমালোচক নই, অনেকগুলো বছর রাজনীতি করেছি, আমার একটা ধারণা থেকে বলছি যে এরকম করে হবে না। তিনি বলছেন, আমরা যখন জাসদ করি তখন আমাদের শক্তি এদের চেয়ে বেশি ছিল। ইউনিভার্সিটি, বড় কলেজ, সব জায়গায় আমাদের সংসদ ছিল, আমরা জিতেছি। স্বাধীনতার পরপরই জাসদ হয়েছিল একদম ছাত্রদের দল। আমি তখন ওই দল করি, তখন মানুষের মধ্যে যেরকম সাড়া দেখেছিলাম এখন কিন্তু সেটা দেখছি না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বিবিসি বাংলাকে বলেন, নতুন দল গঠনকে আমরা স্বাগত জানাই, কিন্তু মানুষের কাছে দলটি সম্পর্কে একটি ভিন্ন বার্তা গেছে, সেটি সুখকর নয়। দে আর পার্ট অব দ্য গভর্নমেন্ট। সরকারের ছত্র ছায়ায় দলটা হয়েছে। একজন উপদেষ্টা রিজাইন করলে তো হবে না, বাকিরা তো এই দলের সঙ্গে সম্পৃক্ত, তারা যোগ না দিলেও বুঝে নেওয়া যায় মানুষ তো এত বোকা না। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, একটি নতুন রাজনৈতিক দল বাংলাদেশে এই মুহূর্তে একটা জনচাহিদায় পরিণত হয়েছে। তিনি বলছেন, যে ধরনের সমালোচনা হচ্ছে সেটা থেকে আমরা শিখতেছি, সমালোচনাগুলো নিতেছি, আমরা সেগুলো শোধরানোর চেষ্টা করতেছি। আমি মনে করি মানুষ সেগুলো ইতিবাচক হিসেবে দেখতেছে। নাহিদ বলছেন, ছাত্রদের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপকর্ম হয়েছে। ছাত্রদেরকে অনেক পরিকল্পিতভাবে, অনেক নেতিবাচকভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। মাদারীপুরে শনিবার বালুর ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে 3 ভাইকে কুপিয়ে হত্যার ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। এতে দেখা গেছে মাথাবিহীন এক ব্যক্তি হাত পা নাড়ছে। ভিডিওতে আর্তনাদের শব্দ শোনা যায়। মাদারীপুরের আলোচিত হত্যাকাণ্ডের ভিডিও বলে প্রচার করা হচ্ছে একে। আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটির সঙ্গে মাদারীপুরের আলোচিত 3 ব্যক্তি হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক নেই। এটি ভারতের একটি মন্দিরে ভূত তাড়ানোর বিশেষ ধর্মীয় আনুষ্ঠানিকতার দৃশ্য। মূল ভিডিওতে থাকা ব্যক্তিটি আসলে একটি গর্তে মাথা ঢুকিয়ে রেখেছেন। দাবিকৃত ভিডিওতে মূল ভিডিওর খণ্ডিত অংশ প্রচারের ফলে ব্যক্তিটিকে মাথাবিহীন বলে মনে হচ্ছে। এর সঙ্গে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভিডিওটির অডিও পরিবর্তন করে আর্তনাদের শব্দ সংযোজন করা হয়েছে। এই বিষয়ে অনুসন্ধানে একটি ইউটিউব চ্যানেলের 2022 সালের 7 মার্চ প্রকাশিত একই ভিডিওর দীর্ঘ সংস্করণ খুঁজে পাওয়া যায়। আলোচিত দাবির সঙ্গে প্রচারিত ভিডিওটি মূলত এই ভিডিওরই খণ্ডিত অংশ। সেই ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এক ব্যক্তি একটি মূর্তির সামনে থাকা গর্তে মাথা ঢুকিয়ে হাত পা ছুটছেন। ভিডিওতে একজন নারীকেও একই আচরণ করতে দেখা যায়। এতে ঢাক, ঢোল ও অন্যান্য বাদ্যযন্ত্রের সঙ্গে কীর্তন গাইতে শোনা যায়। ভিডিওটির বর্ণনা ও শিরোনাম বিশ্লেষণে জানা যায়, এটি ভারতের উত্তরপ্রদেশের আমেঠি জেলার একটি মন্দিরের ভিডিও। ভারতের ওই মন্দিরে ভূত তাড়ানোর উদ্দেশ্যে পালিত এক বিশেষ ধর্মীয় আনুষ্ঠানিকতার চিত্র। ওই ইউটিউব চ্যানেল ঘেঁটে দেখা যায় সেখানে একই ধরনের আরও অনেক ভিডিও রয়েছে। এসব ভিডিওতে বিভিন্ন ব্যক্তিকে একই গর্তে মাথা ঢুকিয়ে হাত পা নাড়তে দেখা যায়। পাশাপাশি সেখানে আরও একটি বড় গর্তের উপস্থিতিও লক্ষ্য করা যায়। মাদারীপুরের হত্যাকাণ্ডের দৃশ্য দাবিতে ভারতের একটি মন্দিরে ভূত তাড়ানোর উদ্দেশ্যে পালিত বিশেষ ধর্মীয় আনুষ্ঠানিকতার ভিডিও প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর। অবৈধ বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরে আপন 2 ভাই সহ 3 জনকে কুপিয়ে হত্যা করা হয়। বরিশালের বাকেরগঞ্জে বিএনপির এক নেতার বিরুদ্ধে ইউনিয়ন ছাত্রদল সভাপতির হাত ও পায়ের রগ কাটার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে প্রকাশ্যে ছাত্রদল সভাপতির রগ কাটা হয়েছে। এতে জড়িত ইউনিয়ন, বিএনপি ও ছাত্রদলের বেশ কয়েকজন নেতা। শনিবার রাত 9:30টার দিকে উপজেলার নিয়ামতি ইউনিয়নে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী আসাদুল্লাহ খান নিয়ামতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতির পদে রয়েছেন, আর অভিযুক্ত সোহেল ফরাজি নিয়ামতি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে আসাদুল্লাহ তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় যাচ্ছিল। পথিমধ্যে তাকে আটকায় সোহেল ফরাজি, তার ভাই ছাত্রদল নেতা শাহিন ফরাজি, রাজীব ফরাজি, রফিক, মামুন। এ সময় আসাদুল্লাহকে মারধর করে তারা। এক পর্যায়ে তার হাত ও পায়ের রগ কেটে রাস্তার ওপরে ফেলে রেখে তারা পালিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা ও ভুক্তভোগী স্বজনরা জানান, আসাদুল্লাহর হাত ও পায়ের রগ কাটার পর
ছুরি দিয়ে পেটে আঘাত করে হামলাকারীরা। এতে তার নাড়ি ভুঁড়ি বাহিরে বের হয়ে আসে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হয়। এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে। রাজীব ফরাজি, রফিক মামুনদের সঙ্গে আগ থেকে আসাদুল্লাহর বিরোধ ছিল। আসাদুল্লাহর নামে থানায় একাধিক মামলা আছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় কোনো অভিযোগ পায়নি, পেলে ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি মাগুরায় বোনের বাড়ি বেড়াতে এসে 8 বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় বিচারের দাবিতে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। ধর্ষণের ঘটনা নিয়ে স্ট্যাটাস দিলেন বিশিষ্ট ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি। পোস্টে তিনি লিখেন, বাকরুদ্ধ বাংলাদেশ, পুরো জাতি যেন আজ স্তব্ধ। এদেশে মেয়েদের নিরাপত্তা কোথায়? কে নিশ্চিত করবে তাদের সুরক্ষা? পোস্টের কমেন্টে তিনি আরও লিখেন, ধর্ষণের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে কঠোর আইন প্রয়োগ এবং ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ন্যায় বিচারের অভাবেই অপরাধীরা সাহস পায়। দেশের আইন ও বিচার ব্যবস্থা যখন ক্রিমিনাল ফ্রেন্ডলি হয়ে ওঠে, মূলত তখনই লম্পটগুলো ধর্ষণের সাহস করে। ক্ষমতার বলে ও আইনের ফাঁক ফোকর মারিয়ে এরা সবসময় থাকে ধরাছোঁয়ার আড়ালে। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে এসব ঘটনা বারবার ঘটবে। ধর্ষণের নজিরবিহীন শাস্তি নিশ্চিত হোক, এটাই আজ গণমানুষের দাবি। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রত্যেকটা সম্পর্ককে গুরুত্ব দিন। একজন মানুষকে কখনোই মূল্যহীন বা ফেলনা ভাববেন না। কে কখন আপনার জীবনে উপকারে আসবে তা আপনি আমি কেউই জানি না। অথবা ধরুন উপকারে নাই এলো, কিন্তু তিনি তো আপনার কাছ থেকে একটা সুন্দর হাসি বা ভালো ব্যবহার প্রত্যাশা করতে পারেন। আপনি কোনো মানুষের উপকারে না আসতে পারলেও তাকে দুটো পরামর্শ দিন, সুন্দর করে হেসে কথা বলুন, অথবা না করলেও সেটা বিনয়ের সঙ্গে বলুন। তাহলে মানুষ হিসেবে আপনার যেমন অবস্থান উজ্জ্বল হবে, মানুষের সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। শেষ সময়েও কোনো না কোনো মানুষ আপনার জীবনে যাকে ভেবেছিলেন মূল্যহীন, উপকারে আসতে পারে। সেই জন্যে মানুষের সঙ্গে মানুষের মতোই ব্যবহার করলে আপনিও ঠিক একই রকম ফলাফল পাবেন। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালায়, তাহলে 3 দিনের মধ্যে পারস্য উপসাগরীয় দেশগুলো পানিশূন্য হয়ে পড়বে বলে সতর্ক করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল সানি। মার্কিন রাজনৈতিক ভাষ্যকার ও উপস্থাপক টাকার কার্লসনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন। ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশহর পরমাণু স্থাপনায় হামলা হলে ইরান ও কাতারের মধ্যকার পানির কি হবে, এমন প্রশ্নের উত্তরে শেখ মোহাম্মদ আল সানি বলেন, সেরকম কিছু হলে পানিতে এত উচ্চমাত্রার দূষণ হবে যে তার ফলে পরিবেশগত বিপর্যয় দেখা দেবে। তিনি বলেন, গোটা পারস্য উপসাগরের পানি দূষিত হয়ে যাবে। মাত্র 3 দিনের মাথায় কাতারে পানি সংকট দেখা যাবে। কাতারের প্রধানমন্ত্রী বলেন, এটি শুধু কাতারের ক্ষেত্রে ঘটবে না, বরং এটি কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও পারস্য উপসাগর তীরবর্তী সবগুলোর দেশের জন্য প্রযোজ্য হবে। একজন মার্কিন কংগ্রেসম্যান ইরানের সঙ্গে কাতারের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছিল বলে সাক্ষাৎকারে উল্লেখ করেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, তিনি ওই আহ্বান প্রত্যাখ্যান করে মার্কিনীদের সামনে একটি মানচিত্র এঁকে দেখিয়ে দেন যে কাতার ও ইরান কতটা কাছাকাছি অবস্থান করছে। ফলে এই 2 দেশের সম্পর্ক ছিন্ন করা সম্ভব নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি ইরানের পরমাণু স্থাপনার বিরুদ্ধে ইসরায়েলি সরকার বা যুক্তরাষ্ট্রের আগ্রাসনের ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ।